দিল্লিতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেললেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই বৈঠকে নির্যাস যদি বার করা হয় তাহলে একটা কথাই বলতে পারা যায় যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে চুপচাপ বসে নেই। যে মিটিং তিনি করেছেন এবং সেইটা যদি সঠিক পথে যায়, কার্যত বলা যেতেই পারে তিনি একের পর এক সিক্সার হাঁকিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, তিনি যে কাণ্ডটি করে এসছেন তার ফল যে এবার এই রাজ্যের সরকারকে কিভাবে ভুগতে হবে সেটা আগামী দিনে ক্রমশ ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কোন তিনটি মিটিং করেছেন এবং সেখানে ঠিক কী কী হয়েছে তার সমস্তটা নিয়ে আসবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন কি হতে চলেছে এই রাজ্যের এবং শুভেন্দু অধিকারী ঠিক কী কাণ্ডটি করে এলেন দিল্লিতে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি গতকাল রাত্রেই আপনাদের জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন এবং বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বোধহয় প্রথম এই খবরটা আপনাদের সামনে ব্রেক করেছিলাম। যাই হোক, সেই খবর সামনে আসার পর আমি এইটুকুনি জানিয়েছিলাম যে এটা তাকে ডাকা হয়েছে সেই জন্য তিনি যাচ্ছেন, নাকি তিনি নিজে থেকে যাচ্ছেন এইটা নিয়ে এখনও আমার কাছে ডাউট আছে। এটার কাছে আমার কাছে ক্লিয়ারিটি ছিল না। কিন্তু যথারীতি শুভেন্দুবাবু দিল্লি গেছেন আর সেই সম্পর্কে খোঁজখবর নেব না, খোঁজখবর হবে না, তো সেইটা নেওয়ার চেষ্টা করলাম এবং তাতে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে কনফিউশনটা ছিল সেটা আর কনফিউশন নেই। শুভেন্দুবাবুকে ডেকে পাঠানো হয়েছিল। ডেকে পাঠিয়েছিলেন কে? এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং শুধুমাত্র তাই নয়, এটা আগে থেকে ঠিক ছিল। সেই কারণে দুটি কর্মসূচি তাকে ক্যান্সেল করে যেতে হয়েছে। এবার আপনারা বলবেন আগে থেকে ঠিক ছিল, তাও দুটো কর্মসূচি কেন ক্যান্সেল করে তাকে যেতে হলো? তিনি তো আগে থেকেই সেগুলো ক্যান্সেল করে রাখতে পারতেন না। এই যে মিটিংটা হবে এটা যাতে কাকপক্ষিতেও টের না পায়, তার বাংলা থেকে দিল্লি যাওয়াটা যাতে কোনোভাবে আটকানোর চেষ্টা না হয় বা কোথাও কোনো কনফিউশন না থাকে, সেই জন্যই তাকে নির্দেশ নাকি দেওয়া হয়েছিল অ্যাক্ট অ্যাজ নর্মাল এবং শেষ মুহূর্তে তুমি বেরিয়ে চলে আসবে, যাতে কেউ কোনো রকম কিছু প্রেডিক্ট করতে পারে না আসবে, মিটিংটা খুব দরকার আছে। এইভাবেই তাকে ডেকে পাঠানো হয়েছিল। এবার কালকের প্রতিবেদনেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুবাবু যদি নিজে থেকে যান, অর্থাৎ তাকে কমপ্লেন করতে যেতে হচ্ছে, এই যদি ঘটনা ঘটে তাহলে সেটা কিন্তু বঙ্গ রাজনীতির জন্য নেগেটিভ। কেননা তাহলে এইটা প্রমাণ হয়ে যাবে যে বাংলা নিয়ে দিল্লি সিরিয়াস নয়, দিল্লির বিজেপি কিন্তু বাংলাতে যা হচ্ছে হোক এরকম একটা মেন্টালিটি আছে। কিন্তু তাকে যদি ডেকে পাঠানো হয় তার মানে কিছু একটা বড় হতে চলেছে। কেননা আমি আরেকটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে আমাদের রাজ্যে যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি অনেক কথা বলেছেন। তিনি এই রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে কথা বলতে গেছেন এবং সে নিয়েও অনেক স্পেকুলেশন ছড়ানো হচ্ছে। কিন্তু অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করছেন সেখানে রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে কেন নয় সেটা আমি বিস্তারিত বলেছি। একবার ওই প্রতিবেদনটা দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। সিভি আনন্দ বোস এই রাজ্যের রাজ্যপালের সঙ্গে বৈঠক হলো এবং তারপরই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হলো। আচ্ছা, একটা কথা চিন্তা করুন তো, যদি লোকসভা নিয়ে আলোচনা হয় বা ওই বিভিন্ন স্পেকুলেশন ছড়াচ্ছে না বিভিন্ন অনুপ্রাণিত সংবাদ মাধ্যম, মানে তাদের কথাটার জন্য আমি বলছি, এই মিটিংয়ের কথায় আসছি, জাস্ট 30টা সেকেন্ড নেবো আর কি। তো সেখানে এই ভারতবর্ষে কতগুলো রাজ্য বিজেপি শাসিত, কতগুলো রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে। তাহলে যদি লোকসভা ভোট, আসন, কে দাঁড়াবে না দাঁড়াবে, রাজ্যসভার প্রার্থী, এই সব নিয়ে আলোচনা করতে হয়, সারা ভারতবর্ষের এতগুলো এমএলএ, বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী কারুর ডাক পড়লো না, একা শুভেন্দু অধিকারীর ডাক পড়লো। যারা এই খবরগুলো খাওয়াতে চাইছে একটা কথাই জানবেন, তারা অনুপ্রাণিত। তাদের উদ্দেশ্যটা কি বুঝে নিন। এইবার শুভেন্দু অধিকারীকে অমিত শাহ ডেকে পাঠালেন। কিন্তু শুভেন্দু অধিকারী গিয়ে প্রথমে অমিত শাহ নয়, তিনি যেটা বৈঠক করলেন সেটা হচ্ছেন এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার যিনি চেয়ারম্যান, সেই জগদীপ ধনখড়ের সঙ্গে। সেই জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকটাতে তিনি বললেন যে এটা একটা কার্সি মিটিং। বিশেষ করে তিনি বাংলার যখন রাজ্যপাল ছিলেন, ভোট পরবর্তী হিংসা, সেই সময়ে তার যা পদক্ষেপ, সেখানে বাংলায় যে আগুনটা জ্বলতে পারত সেই জায়গা থেকে কিন্তু তিনি অনেকটাই বাংলাকে রক্ষা করেছিলেন। বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের তিনি কিন্তু রক্ষা করেছিলেন। সেই জায়গা থেকে তিনি অসম্ভব শ্রদ্ধা করেন জগদীপ ধনখড়জিকে এবং সেই কারণেই কিন্তু জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি কার্সি মিটিং করলেন। এবার আপনাদের একটা কথা বলি, যেটা আমি বারবারই আমার প্রতিবেদনে আপনাদের সামনে নিয়ে আসি, যে রাজনীতি হচ্ছে একটা মজার খেলা। মজার খেলা মানে অন্য সেন্সে নেবেন না। কেন বলছি? আমি যেখান থেকে একটু আধটু সাংবাদিকতার পাঠ পেয়েছি, আমি তো প্রফেশনাল সাংবাদিক নই, একজন ইউটিউবার, কিন্তু এটাকে শিখতে হয়েছে কীভাবে জিনিসটা হয়। সেখানে একটা কথা আমি খুব ভালো করে শিখেছিলাম, যে যেটা সামনে দেখানো হয়, যেটা সামনে বলা হয়, সেটা প্রচার, সকলেই চাই সেটাই যাক, কিন্তু যেটা চাপা হচ্ছে, যেটা সামনে আনা হচ্ছে না, সেটাই হচ্ছে খবর। সেই খবরটাকে তোমরা খোঁজার চেষ্টা করো।
এবার যথারীতি জগদীপ ধনকরের সঙ্গে কারসি মিটিং হয়েছে এই কথাটা শুভেন্দু অধিকারী বললেন, মানে এই ছবিটা তিনি দেখাতে চাইলেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা খবর হতে পারে না, এটা প্রচার। তাহলে খবরটা কি? অমিত শাহের সঙ্গে যখন এই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক হয়, তারপরই তিনিও গিয়েছিলেন জগদীপ ধনকরের সঙ্গে বৈঠক করতে, এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে তিনি বলেন যে এটাও একটা কারসি মিটিং হয়েছে। আচ্ছা, সত্যিই কি তাই? জগদীপ ধনকরের সঙ্গে আমাদের রাজ্যের রাজ্যপালের হঠাৎ কারসি মিটিং করার দরকার কি পড়লো? এর আগেও তো আমাদের রাজ্যপাল অনেকবার দিল্লি গেছেন, কতবার তিনি কারসি মিটিং করেছেন। শুভেন্দু অধিকারীর কথা যদিও বা সত্যি ধরে নি, তার কথা সত্যি ধরার কী কারণ আছে? এই মুহূর্তে কেন হলো? এবং সেই বৈঠকটা অমিত শাহের সঙ্গে বৈঠক করার পরই তাকে করতে হলো কেন? তাহলে কি জগদীপ ধনকর যখন এই বাংলায় ছিলেন তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, রাজভবনকে অনেক অ্যাক্টিভ প্লে করতে হয়েছে, এবং আগামী দিনে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে চলেছে যে জায়গা থেকে জগদীপ ধনকরের ইনপুটটা অত্যন্ত দরকার ছিল, যে এরকম সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হবে, কোন কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা যাও একটু জগদীপ ধনকরজির সঙ্গেই কথা বলে এসো না, আরও ক্লিয়ার হয়ে যাবে ম্যাটারটা। তোমার যে যে জায়গায় প্রবলেমগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ইনস্ট্রাকশনের পরে কি সেই বৈঠকটা হয়েছিল? কেননা রাজভবন থেকে যখন দিল্লি যাত্রা হয়েছিল সেটা কিন্তু অ্যাজেন্ডার মধ্যে ছিল না, সেটা কিন্তু টাইম লাইনের মধ্যে ছিল না, পয়েন্ট নাম্বার 1। আর এই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরজির বৈঠক হলো, শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে প্রথম জগদীপ ধনকরজির কাছে গেলেন। তাহলে কি সেই বৈঠকের সঙ্গে এই বৈঠকের কোনো সম্পর্ক আছে? ওখানে যে কথাটা হয়েছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, জগদীপ ধনকর এই রাজ্যের রাজ্যপাল, যে যে জয় বিরু জুটিটা দেখেছিল বাংলা, তাতে কিন্তু বিরোধী দল শাসক দলের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছিল। তাহলে সেই পুরনো সম্পর্কের জায়গাটা থেকেই ঝালিয়ে নিয়ে এই বৈঠকটা কি হয়েছে, কোথায় কোথায় কী ব্যাপার হচ্ছে, কোন কথাটা মিসিং হয়েছে, সেই আলোচনাটা সেরে নিলেন টুক করে। এটা গেল 1 নম্বর মিটিং। 2 নম্বর মিটিং সেটা হয়েছিল সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে। তো অমিত শাহজির সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা আমি পরে আসছি, কেননা শুভেন্দুবাবু নিজেই বললেন যে এইটার যে বৈঠকের যে কথা হয়েছে সেটা বাইরে বলবো না, সুতরাং তিনি যেটা বাইরে বলতে চাইছেন না সেটা প্রথমেই বলে দিই না। এরপর 3 নম্বর মিটিংটা নিয়ে কথা বলছি, তবে অমিত শাহের মিটিংয়ে ব্যাক করে আসছি। 3 নম্বর মিটিংটার কথা বলে নিই। নির্মলা সীতারামনের সঙ্গে তার একটা বৈঠক হয়েছে, দেশের অর্থমন্ত্রীর সঙ্গে আপনার একটা বৈঠক হয়েছে, এবং তারপর বেরিয়ে এসেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন, এবং তার সঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এখানে সঙ্গে ছিলেন সৌমিত্র খান, লকেট চ্যাটার্জি, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, এরা ছিলেন। কিন্তু কথাটা তিনিই বললেন, এবং সেই জায়গা থেকে তিনি যেগুলো জানালেন যে তিনি একটা দুটো নয় 5-5টা কমপ্লেন জানিয়ে এসছেন, এবং এখানেই নবান্নের হাড়ির হালটা কীরকম টাইট হতে চলেছে তার ছবি সামনে আসবে। 1 নম্বর রিপোর্ট তিনি যেটা করেছেন, যে সিএজি রিপোর্ট যেখানে বলা হয়েছে যে 2 লক্ষ কোটি টাকার ঘাপলা হয়েছে যার কোনো ইউটিলাইজেশন বিল দেয়নি, সেইটা নিয়ে কিন্তু প্রপার ইনভেস্টিগেশনের দরকার আছে। এটা হচ্ছে অভিযোগ নম্বর 1, সরাসরি দেশের অর্থমন্ত্রীকে জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। 2 নম্বর যেটা করেছেন সেটা মারাত্মক। বলছেন যে 2017 সাল থেকে জিএসটি যখন চালু হয়েছে, ভারতবর্ষের 2টি মাত্র রাজ্য আছে যারা জিএসটি নিয়ে কোনো অডিট করায়নি। একটা রাজ্য হচ্ছে কেরালা, একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে কেরালা নিয়ে তিনি ভাবিত নন, কেননা কেরালার যারা সাংসদ রয়েছেন, কেরালার যারা বিরোধী রয়েছেন, তারা ঠিক করবেন, তারা সেই ব্যাপার নিয়ে কথা বলবেন, তিনি বাংলা নিয়ে কথা বলতে গেছেন। বলছেন 2017 সাল থেকে জিএসটির টাকা আপনি ফেডারেল স্ট্রাকচার মেনে, কাশি মেনে সমানে রাজ্যকে দিয়ে যাচ্ছেন, কিন্তু এর কোনো অডিট হচ্ছে না এই জিএসটি টাকাটা কিভাবে খরচ হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে নয়ছয় চলছে। আপনি আগে অডিট রিপোর্টটা চান, জিএসটি যে টাকাটা দিচ্ছেন সেটার অডিট রিপোর্টটা চান, অডিট রিপোর্টটা পেলে তারপর ফার্দার জিএসটির ফান্ড আপনারা রিলিজ করবেন। ভয়ঙ্কর, মানে এখন রাজ্য সরকারের বিভিন্ন ফান্ড আটকে গেছে, একমাত্র যে জায়গাটা পড়ে আছে সেটা হচ্ছে এই জিএসটির টাকাটা। সেই টাকাও যদি আটকে যায়, নির্বাচনের আগে যে ছোটাছুটিটা শুরু হবে, যে একটা আতান্তরের জায়গা তৈরি হবে, চিন্তার বাইরে। 3 নম্বর জায়গাটা সেটা যেটা হচ্ছে সেটা রিসেন্ট ঘোষণার বেসিসেই হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি একটা অভিযোগ করেছেন যে এই রাজ্য সরকারের যা অর্থনৈতিক অবস্থা, তাতে 6 লক্ষ কোটি টাকা তারা ঋণ নিতে পারে, এবং সেই ঊর্ধ্বসীমা তারা ক্রস করে গেছে। এদিকে তার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে তিনি ধর্ণা মঞ্চ থেকে যে ঘোষণা করেছিলেন না 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ লোককে 100 দিনের কাজের টাকা তিনি দিয়ে দেবেন সরকারি ফান্ড থেকে, কোন ফান্ড কী ফান্ড কিচ্ছু বলেননি, কিন্তু তার কাছে অর্থ দপ্তরের সুনির্দিষ্ট রিপোর্ট আছে। তিনি আগেই যেটা জানিয়েছিলেন সাংবাদিকদের, যে অর্থ দপ্তরকে বলা হয়েছে 7,000 কোটি টাকার ঋণ আরও বাইরে থেকে নিতে, সেই ঋণের টাকা দিয়ে
এই 21 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এটা তো ভালো কাজ, মানুষের টাকা পাচ্ছে, তার সেটা আটকাতে চাইছেন কেন শুভেন্দুবাবু? দেখুন, প্রবলেমটা যেটা হচ্ছে, টাকাটা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে, তাহলে কারোর কিছু বলার ছিল না। টাকাটা নিচ্ছে রাজ্যের কোষাগার থেকে। রাজ্যের কোষাগারে 6 লক্ষ কোটি টাকা যে ঋণ নেওয়ার সীমা, সেটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এখন তার উপরে উপরি ঋণ হবে এই জায়গাটা। যদি উপরি ঋণ নেয়, তাহলে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই ঋণটা করে সরকার চলে যাবে। দুদিন বাদে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কিন্তু ঋণটা রাজ্যে থেকে যাবে, এবং কোথাও থেকে যদি ঋণ নেওয়া হয়, তার বেসিক শর্তই হচ্ছে ঋণ আপনাকে দেওয়া হয়, তার ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। এই যে মোটা টাকার ইন্টারেস্ট প্রত্যেক মাসে চলে যাচ্ছে, সে রাজ্যের ডেভেলপমেন্ট আটকে যাচ্ছে। 1,86,000 কোটি টাকা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তখন নাকি ঋণ ছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে তিনি দাবি করেছেন 2,08,000 কোটি টাকা। যদি সেটাও মেনে নিই, আজকে সেটা 6 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। 3 গুণ জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন, 300 গুণ বেশি ঋণ করিয়ে দিয়েছেন মাত্র এই 12-13 বছর যে তার সময়কাল রয়েছে, সেই সময়টাতে। রাজ্যের মানুষের উপর যে বোঝাটা চাপিয়ে দিচ্ছেন ঋণের, এই রাজ্যটা অর্থনৈতিকভাবে দেউলিয়া, শেষ হয়ে যাবে, কোনো ডেভেলপমেন্ট করা যাবে না, আগামী দিনে কারোর বেতন দেওয়া যাবে না, এই জায়গায় চলে যাচ্ছে। সুতরাং সেই জায়গাটা স্টপ করতে হবে। আর তার থেকেও বড় কথা, এই যে 21 লক্ষ মানুষকে পাইয়ে দেওয়া হবে, সেখানে তো ভয়ঙ্কর অভিযোগ উঠছে যে এই টাকাটা অ্যাকাউন্টে পাঠানো হবে, আর তারপর তোলাবাজ নেতাগুলো সেখানে চলে গিয়ে সেই টাকাগুলো বার করে নেবে, এবং সেখানে না দিলে পালিশ হবে, সেই সব খবর মিডিয়াতে আসছে। পেটাই চলবে। অর্থাৎ ভোটের আগে ঘুর পথে ভোট ম্যানেজার যারা ভোটটা লুট করবে, তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে। সুতরাং এই ঋণের ব্যাপারটা দেখুন, এই ঋণটা আটকাতে হবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর যেটা বলেছেন, সেটা হচ্ছে 15 ফিনান্স কমিশন, তার একটা টাকা আছে। এই টাকাটার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকম ডেভেলপমেন্ট খাতে এটাকে ব্যবহার করতে পারেন। বিশেষ করে গ্রামীণ এলাকার বা শহরতলি এলাকার ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। সেই টাকাটা 15 রকম খাতে খরচ করা যায়। কিন্তু এই সরকার এইটা নিয়ে কিন্তু 2 রকমের নয়ছয় করছে। নাম্বার 1 নয়ছয় যেটা হচ্ছে, বিভিন্ন রকম যে ইলেকট্রিসিটি বিল আছে, সেটা নবান্ন হোক, স্বাস্থ্য দপ্তর হোক, বিভিন্ন বিডিও অফিস হোক, সেই ইলেকট্রিসিটি বিলটা তারা কিন্তু পে করছে, সেটা কোনো ডেভেলপমেন্ট নয়। এবং 2 নম্বর হচ্ছে যে টোটাল 122টা ইউএলবি আছে, আরবান লোকাল বডিস আছে, যেখানে পার্টি ক্যাডারদের ক্যাজুয়াল স্টাফ করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং পুজোতে যে বোনাস দেওয়া হয়েছে বা সেখান থেকে বেতন হিসেবেও একটা টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, যেটাও কিন্তু ডেভেলপমেন্ট খাতে কিছুতেই নয়। সুতরাং এই যে 15 কমিশনের টাকা পাঠানো হয়েছিল এই রাজ্যের উন্নয়নের জন্য, মানে সব রাজ্যকেই পাঠানো হয়েছিল, সেই টাকাটা এইভাবে নয়ছয় করা হচ্ছে। সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু বন্ধ করার অত্যন্ত দরকার হয়ে পড়েছে। নির্মলা সীতারামনজি পুরো অভিযোগটা শোনেন খুব মন দিয়ে, এবং তারপর বলেন যে আপনি মাননীয় বিরোধী দলনেতা হিসেবে নিজের প্যাডে এই কমপ্লেনগুলো আগামীকালের মধ্যেই ইমিডিয়েটলি আমার কাছে পাঠান। আমি আমার টিম পাঠাবো, এবং তারা পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখবে, এবং সেখানে যদি আপনার কমপ্লেন সত্যি হয়, তাহলে তার জন্য যা প্রয়োজনীয় অ্যাকশন সেটা কিন্তু নেওয়া হবে। অর্থাৎ যে কথাটা ভাবা হচ্ছিল যে ভোটের আগে এইভাবে ধার করে নিয়ে এসে কিছু ভোট কেনার যে প্রক্রিয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, যে টাকা নয়ছয় হচ্ছে, কেন্দ্র যে টাকাগুলো দিচ্ছিল ফেডারেল স্ট্রাকচার মেনে, সেই জায়গাগুলোও কিন্তু এবার বন্ধ হতে চলেছে। ফলে দমবন্ধ পরিবেশ তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে গেছে ঘাসফুলের মধ্যে। এরপরে আমি ব্যাক করে আসি 2 নম্বর মিটিং, অমিত শাহজির সঙ্গে যে মিটিংটা হয়েছে, এবং সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে এই মিটিংয়ে যা হয়েছে সেটা অবশ্যই আমি বাইরে বলবো না, কিন্তু এই মিটিংয়ের যে নির্যাস, সেটা আগামী দিনে যে অ্যাকশান এবং রিয়াকশান হবে, সেখান থেকেই আপনারা বুঝে যাবেন। অর্থাৎ যে জায়গাটা আমি স্পেকুলেট করছিলাম, আমার একটা অ্যাজামশন ছিল যে পুরো ব্যাপারটার পলিটিক্যাল অ্যানালিসিস করলে যে জায়গাটা দাঁড়ায়, যে এই রাজ্যের রাজ্যপাল তিনি হঠাৎ দিল্লি গেলেন, তিনি হঠাৎ গেলেন না, তাকে ডেকে পাঠানো হলো, অমিত শাহজির সঙ্গে বৈঠক করলেন, এবং তারপরেই উপরাষ্ট্রপতি, এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গভর্নর যিনি ছিলেন, সেই জগদীপ ধনকরের সঙ্গে তার বৈঠক হলো, এবং তারপরেই শুভেন্দু অধিকারীর ডাক পড়লো। অর্থাৎ আগামী দিনে যারা ভাবছিলেন যে সেটিং থিওরি, সেই সেটিং থিওরি যে গঙ্গায় ভাসতে চলেছে, সেই জায়গাটাই কার্যত স্পষ্ট হয়ে গেল। কেননা শুভেন্দু অধিকারীও মাটিতে পড়ে থাকার নেতা, তিনি খুব ভালো করে মাটির গন্ধ চেনেন, তিনি খুব ভালো করে জানেন গোটা বাংলা এই মুহূর্তে কি চাইছে, কাদেরকে কোথায় দেখতে চাইছে, সমস্তটা তিনি জানেন। আর সেই জায়গায় যদি স্যাটিসফ্যাক্টরি ডিসকাশন না হয়, অমিত শাহের কাছ থেকে যদি প্রপার ইনস্ট্রাকশন তিনি না পান, তাহলে বাইরে বেরিয়ে এসে এত
হাসি হাসি মুখের, এত পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজের রিয়াকশান তিনি কিছুতেই দিতে পারেন না। আবারও বলি, যে কোনো খবর দেখতে হলে সবার আগে যিনি কথা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, তার মুখের ভাষাটা দেখুন। সেখান থেকেই কিন্তু অনেক খবর পেয়ে যাবেন, যে খবর আপনাকে কোথাও গিয়ে জোগাড় করতে হবে না। সেই বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষাই বলে দেবে, তার এক্সপ্রেশনই বলে দেবে আগামী দিনে কোন জিনিসটা হতে চলেছে। এবং অমিত শাহজির সঙ্গে বৈঠক যে কারণে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে প্রত্যাশা নিয়ে তিনি গিয়েছিলেন, সেটা যে ডেফিনেটলি ম্যাচ করেছে সেটা তার মুখের ভাষায় কিন্তু বলে দিচ্ছে। ফলে দিল্লি বৈঠক, যারা অনেকেই ভাবছিলেন যে একজন তো যাচ্ছে দিল্লিতে, এবার বোধহয় সেটিং হয়ে গেল, সব ঘেঁটে গেল, কিন্তু সেই সব কোনো কিছুরই কোনো সম্ভাবনা নেই। শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফর অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে, শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিয়েছেন রাজ্যের বিরুদ্ধে, যে বিভিন্ন অর্থনৈতিক জায়গা নিয়ে নির্মলা সীতারামনের সঙ্গে যে কথা বলে এলেন, জগদীপ ধনকর এবং অমিত শাহজির সঙ্গে যে বৈঠক হলো, সেটার ফল আগামী দিনে ঘাসফুল শিবিরকে কতখানি ভুগতে হবে, এবং যারা চাইছেন এই রাজ্য থেকে আপদ বিদায় হোক, তাদের জন্য কতখানি সেটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নিয়ে আসতে পারে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।